Hello, welcome to the second episode of the Barta podcast. I'm Durdana. The Barta team also includes Parsa Sanjana Sajid and Jakaria Hussain. Barta is a platform for fostering dialogue and critical awareness on technology, digital sociality, feminism, and gender justice and more. We have a monthly free-to-subscribe news digest, which you can check out at barta.substack.com, and we also periodically plan, program, and host events on these critical topics. And the Barta podcast is a continuation of that programming where we discuss technology, gender, digital experiences, legal and policy issues, and more. Our guest today is Shubinoy Mustafi Iron from Activate Rights. Shubinoy Mustafi Iron is a digital designer and digital rights activist committed to internet freedom and human rights. He's the co-founder of Activate Rights, a collective advocating for digital rights in Bangladesh, and serves as the design director at Netru News. Welcome, Iron. Do you want to tell us a little bit about Activate Rights and what's the motivation for this initiative? Thanks for inviting me. Hello everyone. আমরা যে কারণে অ্যাক্টিভেট রাইটস শুরু করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা খুব হুট করে আসলে হয়ে যায়। আমি এবং আমার কলিগ শোয়েব আবদুল্লাহ মিলে একদিন রাত্রেবেলা আর কি কথা বলছিলাম। এর আগে অনেকবার আমরা কথা বলছিলাম যে এতগুলো যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মিছিল করতে দেওয়া হচ্ছে না, কিংবা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমি হচ্ছে খুব ছোটোবেলা থেকে ইন্টারনেট বা কম্পিউটারে নিয়ে খুবই ওখানকার নিয়ে আগ্রহী, এবং আমার দিনের বেশিরভাগ সময় যায় কম্পিউটার এবং ইন্টারনেটেই। তো ইন্টারনেট বন্ধ হবার ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে প্রচুর সমস্যায় পড়তে হয়েছে। বা 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখন আমি নিজে দেখেছি যে ইন্টারনেট বন্ধ করলে কেমন ফিল হয় আর কি। আমি যখন প্রোটেস্টে ছিলাম তখন দেখলাম যে হুট করে নেট নাই, এবং যে কারণে হচ্ছে আমি বাসায় কল দিতে পারছিলাম না, কোথাও যোগাযোগ করতে পারছিলাম না, আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তখনই হামলা শুরু হয়েছে এবং সাহায্যের জন্য কারো কাছে যেতেও পারছিলাম না। তো এইসব ভাবনা থেকে আমরা আর কি একদিন রাত্রে হুট করে ভাবি যে কিছু একটা করা উচিত। তারপরই আমরা জাস্ট একটা নাম ঠিক করে লোগো ধুমধাম বানিয়ে আমরা একটা পেজ খুলে কাজ করা শুরু করি। যদি এটা হুট করে হয়েছিল, কিন্তু তার আগে আসলে আমাদের মধ্যে কিংবা আরও অন্যান্য অনেকের মধ্যে আসলে ডাটা প্রাইভেসি, তারপর সার্ভিলেন্স, এসব নিয়ে অনেক আলোচনা হতো, এবং সেই উদ্বেগ থেকেই আর কি আমাদের এটা ওই দিন রাতে হঠাৎ করে শুরু করা। আপনাদের অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স মূলত ইয়াং অ্যাডাল্ট যারা, টিনেজার বা একটু যারা অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, 25-26 এরকম, তারাই। কারণ হচ্ছে গিয়ে আমরা তাদের সাথে সবচেয়ে বেশি বোধহয় কানেক্ট করতে পারি, এবং তাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে বেশি অন্যদের তুলনায়। এছাড়া কিন্তু আমরা যদি ইম্প্যাক্টের কথা চিন্তা করি, তাহলে এটা আসলে যারা ইন্টারনেট ব্যবহার করছে এবং যারা ইন্টারনেট ব্যবহার না করার ফলে নানা রকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন পাসপোর্ট করতে গেলে ইন্টারনেট লাগে, কিন্তু আমাদের দেশে পেনেট্রেশন খুবই কম ইন্টারনেট। তো তারাও যেন ইন্টারনেটের আওতায় আসতে পারে, এবং সেটা এক ধরনের সুলভ মূল্যে বা খুব কম দামে সহজেই আসতে পারে ইন্টারনেটের আওতায়, সেটাও আমাদের, মানে তারাও আমাদের ইম্প্যাক্টের অডিয়েন্স, বা তাদের নিয়েও আমরা কাজ করতে চাই। আর এছাড়া আমরা নিজেদেরকে অর্গানাইজেশনের বদলে কালেকটিভ বলি এই কারণে যে আমরা হচ্ছে গিয়ে ঠিক সংগঠন আকারে কাজ না করে আমরা আহ, আমাদের যে কজ আছে সেটার সাথে অন্য যারাও কাজ করে, সেটা সংগঠন হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, আমরা মূলত তাদেরকে রিসোর্স দিয়ে বা তাদের সাথে আইডিয়া শেয়ার করে, বা তারা যদি আমাদের সাথে কাজ করতে চায় সেটা আমাদের নামে হোক বা তাদের নামে হোক বা অন্য কোনোভাবে, আমরা মূলত সেই রিসোর্সগুলো আসলে বিল্ড করতে চাই, যাতে মানুষের কানেকশন বাড়ে এবং মানুষ নিজেই নিজের জায়গা থেকে অন্যরা সেখান থেকে আর কি কাজ করতে পারে। Thank you. How do you characterize digital rights, especially যদি ডেটা প্রাইভেসির সাথে কম্বাইন করা হয় সেটা? আচ্ছা, ডিজিটাল রাইট হচ্ছে গিয়ে আমার কাছে হিউম্যান রাইটস বলতে আমরা যেটা বুঝি আর কি, মানুষ জন্ম থেকেই যে কিছু আহ, অধিকার পায়, মানে সেটা স্টেট বা কোনো অথরিটি স্বীকার করুক বা না করুক, সে যেই মাত্র জন্ম নিল সেই মাত্র তার কিছু অধিকার থাকেই। আহ, সেগুলোই ডিজিটাল স্পেসে থাকতে হবে। আমরা চায়ের দোকানে খেলে কথা বলি যখন, চা খেতে খেতে, তখন ওই কথাটা ওই পর্যন্তই থাকে, আমাদের দুজনের মধ্যেই থাকে, বা আরেকজন শুনলে তিনজনের মধ্যেই থাকে। কিন্তু ইন্টারনেটে আসার পর বা ডিজিটাল স্পেসে দেখলাম যে ডাটাগুলো আসলে আমাদের মধ্যে থাকে না। তারা, যারা সফটওয়্যার বানায়, যারা হচ্ছে গিয়ে বড় বড় টেক কোম্পানি বা সরকার বা অন্যান্য অথরিটি হচ্ছে গিয়ে ডাটাগুলো রাখে, এবং সেটা দীর্ঘদিন থেকে যায়, এবং সেটার মাধ্যমে আসলে আমাদের যেই প্রাইভেসি, যেটা আমাদের একদম ব্যক্তিগত একটা বিষয় এবং আমাদের মানুষের মৌলিক একটা বিষয়, আহ, সেটা আসলে ক্ষুণ্ণ হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডিজিটাল স্পেসে যেহেতু এই প্রাইভেসি ব্যাপারটা আরও মেনটেন করা আরও কঠিন, এবং দেখা যাচ্ছে যে টেকনোলজিটার সাথেই প্রাইভেসি
লঙ্ঘন হওয়ার একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে ডিজিটাল রাইটস এবং ডাটা প্রাইভেসি আসলে খুব একসাথে সম্পর্কযুক্ত এবং তারা খুবই কানেক্টেড এবং একটা ছাড়া আসলে আরেকটা হয় না। আমার মনে হয় ডিজিটাল রাইটসের পুরো ব্যাপারটা ইভেন আমি যদি ইন্টারনেট শাটডাউনের কথা চিন্তা করি বা সেন্সরশিপের কথা চিন্তা করি, সেখানেও আসলে দেখা যাবে যে এটা শুরু হয় আসলে এক ধরনের ডাটা প্রাইভেসিকে লঙ্ঘন করে। যেমন যখন সার্ভিলেন্স করতেছে, আমাকে তুলে নিচ্ছে একটা স্ট্যাটাস লেখার জন্য, তখন এক প্রকার হচ্ছে গিয়ে সেই কথাটা হয়তো আমি চায়ের দোকানে বললে বা অন্য কারোর কাছে বললে অত ছড়াতো না, কিন্তু ইন্টারনেটের ফলে দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত চ্যাটও দেখে সরকার আমাকে তুলে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা আসলে খুবই মানে একদমই নিবিড় ব্যাপার আর কি, দুটো সম্পর্ক। আহ, আপনার কি মনে হয় যে অর্গানিক্যালি ডেটা প্রাইভেসিকে মানুষ গুরুত্ব দেয়? আহ, এটা আসলে বলা টাফ। তবে হচ্ছে আমি কালকে আর কি আমি আপনার চিন্তা করে আমি কতগুলো খুঁজলাম আর কি, আসলে তা কিনা। বাট পিউ রিসার্চ কয়েকটা জায়গায় বলতেছে যে আমেরিকায় হচ্ছে গিয়ে ওদের বোধহয় এখন 67% আগের থেকে অনেক বেশি বেড়েছে ডেটা প্রাইভেসি নিয়ে, এবং ওদের অনেক ল হচ্ছে, পৃথিবীতে অনেক অ্যাক্টিভিজম হচ্ছে, এই যে আমরা কথা বলছি। আমার অর্গানিক্যালি গুরুত্ব দেওয়ার ব্যাপারটা আসলে ডিপেন্ড করে যে আসলে মানুষ কতটুকু জানে। আমি যদি একটা টেকনোলজি কীভাবে কাজ করে না জানি, আমার প্রাইভেসি কীভাবে লঙ্ঘন হচ্ছে না জানি, সেক্ষেত্রে আসলে আমার ওই নিয়ে কনসার্ন আসার কথা না। কিন্তু আমার মনে হচ্ছে এগুলো নিয়ে এখন কনসার্ন হচ্ছে, মানুষ মনে হয় আসলে গুরুত্ব দিচ্ছে আর কি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্নের সাথে আমি একটু যুক্ত করব। এই প্রশ্নটা করার আহ, কারণ ছিল স্পেসিফিকলি আমি আম, বাংলাদেশের কথা চিন্তা করে এই প্রশ্নটা করতে চেয়েছিলাম, কারণ এখানে পাবলিক এবং প্রাইভেট স্পেসের যে আইডিয়াটা, হ্যাঁ, বা সোশ্যালি বা কালচারালি যেটা যেভাবে এটা ম্যানিফেস্ট হয়, হ্যাঁ, সেটা তো ডিজিটাল স্পেসের বাইরেও পাবলিক অ্যান্ড প্রাইভেটকে ঠিক আলাদা করার কালচারালি এন্ড সোশ্যালি যে টেন্ডেন্সিগুলো এখানে অর্গানিকলি নাই। হ্যাঁ, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি স্পেসিফিক ডিজিটাল স্পেস এবং পলিসির কথা চিন্তা করি, তাহলে প্রথম থেকেই কিছু কিছু যে ডেটা প্রাইভেসি, ডেটা অ্যানোনিমিটির যে পলিসিগুলো দরকার ছিল, সেটা বাংলাদেশে অ্যাবসেন্ট। হ্যাঁ, অলরেডি কিন্তু মানে বোধ সরকার থেকে এবং কোম্পানিজ থেকে, তারপরে যেখানে মানে এভরিওয়্যার দেয়ার ইজ লার্জ ভলিউম ডেটা গ্যাদারিং এ মানুষ অভ্যস্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন, এবং সেটা কালচারালি সোশ্যালি এমবেডেডও হয়ে গেছে, মানুষজন যত্র তাদের ফোন নাম্বার যেখানে সেখানে দিচ্ছে, এবং সেই ফোন নাম্বার এক জায়গা থেকে ইউজ হয়ে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। তো এটা যেহেতু অলরেডি হ্যাবিট হয়ে গেছে, সেই কনটেক্সটে প্রশ্নটা করা যে এখানে ডেটা প্রাইভেসির কথা যদি আমরা বলি, তাহলে একটা তো হচ্ছে লিগ্যাল পলিসি চেঞ্জের মধ্যে কিভাবে আনা উচিত, কিন্তু আরেকটা হচ্ছে সোশ্যাল কালচারাল প্র্যাকটিসের মধ্যে এটাকে কি করে এমবেড করা সম্ভব when people are already habituated in sharing too much. আচ্ছা, এটা আমার মনে হয় শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না। এটা আমি প্রায় যখন আমরা প্রাইভেসি নিয়ে কথা বলি তখনই শোনা যায় যে অলরেডি তো গুগলের কাছে অনেক ডাটা আছে বা মানুষ অলরেডি ডাটা শেয়ার করে। আহ, হয়তো করে, কিন্তু আমরা তারপরে তো আমরা তো জানি না ঠিক টেকনোলজি শেষ কোথায়। টেকনোলজি শেষ কোথায় বা এআই আসছে বা নতুন করে ডাটা আরও নতুনভাবে কাজ হচ্ছে আর কি। তো আমাদের মনে হয় যে এখনও আসলে এটা নিয়ে কথা বলা উচিত। এবং যদি অনেক কিছু শেয়ার হয়ে গেছে তারপরও আমার মনে হয়, আর আমি হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে অ্যাজ এ ডিজাইনার মনে করি হচ্ছে মানুষের কালচার বা ওটা আসলে শেপ হয় সে কোথায় আছে সেটার ফরমেশনের উপরে। তো আমরা পলিসিগুলো বা কোম্পানিগুলো বা ফর্মাল ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা একটু শেপে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এবং মানুষ যদি দেখতে পারে যে তার বেনিফিটটা সহজেই দেখতে পারে যে তার ডেটা প্রাইভেসি মেনটেন করার বেনিফিট কী, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার মনে হয় মানুষ এই বিহেভিয়ারটা চেঞ্জ হবে। আমার মনে আছে, আচ্ছা, মোবাইল নাম্বার এক্সচেঞ্জের থেকে মনে পড়লো, আমি যখন স্বপ্নে কিনতে যাই তখন আমি দেখছি যে বা অন্য কোনো রেস্টুরেন্টে কিনতে গেলে আমার নাম্বারটা আমিই বলছি এবং ওটাই আমার ইউজার আইডি, এবং আমি প্রকাশ্যে বলছি, চাইলে যে কেউ শুনতে পারে এবং নাম্বার নিয়ে নিতে পারে। ওইটা দেখে আমার মনে পড়ে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ফ্ল্যাক্সি লোডে হচ্ছে গিয়ে ইয়ে করতো, মানে মেয়েদের নাম্বার নিয়ে কল টল করতে আর কি, এবং এই নিয়ে পরে। কিন্তু পরে কি হয়েছে, পরে তো সেটা ঠিক হয়েছে এবং মানুষ তো একটা সময় বুঝতে পারলো যে এটা ঠিক না, এবং এইভাবে শেয়ার করা, আমার যতটুকু মনে পড়ে আমরা বিজ্ঞাপনে দেখেছিলাম যে এখন আর নাম্বার শেয়ার করতে হয় না, এমনি ফ্ল্যাক্সি করা যায়। তো
ওই কনসেপ্টটার সাথে কিন্তু এটা অনেকটাই সম্পর্কযুক্ত, যদিও ফর্ম আলাদা, টেকনোলজি আলাদা, কিন্তু এই ইন্টারাকশনগুলো কিন্তু একই। আমার মনে হয় এগুলো আসলে এই হ্যাবিটগুলো আসলে চেঞ্জ করা খুব একটা কঠিন কিছু না। এটা আসলে কনসার্নের সাথে যখন মানুষ ডেলি লাইফেই অন্যরকম বেনিফিট পাবে, তখন আহ, এটা এমনিতেই চেঞ্জ হবে। আমার কেন আমি ফোন ইউজ করছি, ফোন নাম্বার ইউজ করছি স্বপ্ন কিনতে গেলে, কারণ হচ্ছে কি আমার অন্য কোনো ইজি মেথড নাই। তো আমি যদি স্বপ্ন বা অন্য কর্পোরেট কোম্পানিকে প্রেশারাইজ করি যে ওদের উচিত, মানে ওদেরকে আমার প্রাইভেসি মেনটেন করতে হবে এবং ইজিলি অ্যাক্সেস করা যায় সার্ভিসে, সেরকম কোনো উপায় ওরা বের করবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই হ্যাবিট চেঞ্জ হতে খুব বেশি আহ, সময় লাগবে না আর কি, বা খুব বেশি কঠিন কিছু হবে না, বা এটা করা যাবে না এমন কিছু না। What are some of the challenges to instituting data privacy through law and social or cultural awareness? এটা আসলে এক কথা বলা যায় না। চ্যালেঞ্জেস বলতে গেলে শুধু আইন বানালে তো আসলে কোনো কিছু হয় না, বাট আমাদের যেটা হচ্ছে যে এই নিয়ে আসলে কনসার্নই নাই যে এটা আসলে এরকম হতে পারা, বা এটা যে আমার প্রাইভেসি, যে আমার ফোন নাম্বার বা হচ্ছে গিয়ে আমি আমার ছবির মেটা ডাটা, এবং এগুলো তো আমরা প্রকাশ্যে দেখি না। আহ, এই কারণে হচ্ছে আমাদের এটা নিয়ে কনসার্নও নাই। তো এটা নিয়ে আসলে আমার মনে হয় এই ব্যাপারগুলো আরও বেশি প্রকাশ করা বা মানুষকে জানানো বা ইয়ে করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই টেক যেই ইয়েগুলো আছে, মানে টেক ইকোনমি বা কর্পোরেটে যে ব্যবসাগুলো চলছে, সেটা আসলে পুরোটাই চলছে এক ধরনের ডেটাকে নিয়েই আর কি। ডেটা এক্সপ্লয়েট করে ফুড পান্ডা থেকে শুরু করে উবার, পাঠাও, বা যে ইভেন ফেসবুকের যেই লোকটা হচ্ছে বাসায় বসে ইয়ে করছে আর কি, মানে হোমমেড জিনিসপত্র বিক্রি করছে, তারও আসলে ডেটা লাগছে কোনো না কোনোভাবে। তো এইটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আসলে, আমার মনে হয় ল বা ইয়ের থেকেও প্রযুক্তিগত চ্যালেঞ্জটা আরও বেশি, যে আমরা আসলে তবে লিগাল ইয়ে থাকলে যেটা হইতে পারে যে হচ্ছে কি আমরা ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে কতটুকু ফোর্স করতে পারবো স্টেট থেকে বা পাবলিক থেকে, সেটা যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি, অর্থাৎ ওদেরকে আমরা ফোর্স করতে পারি যে আরও ইজিয়ার কোনো বা আরও প্রাইভেসি ফ্রেন্ডলি কোনো মেথড আনতে, আমার মনে হয় তখন আর কি হয়তো বেটার কিছু হতে পারে। বাট যেটা হয় যে অথরিটি সবসময় আসলে একটা প্রিভিলেজড বা একটা যারা ব্যবসা করছে তাদের ব্যাপারটাই দেখে, এবং তারা ল বানায় আসলে মূলত সেটা চিন্তা করেই। আমার মনে হয় বেসিক সমস্যাটা আসলে ওই জায়গাটাতে, যে আমরা আসলে কাকে ফোর্স, মানে কাকে আসলে বলবো যে হচ্ছে কি এইটা করো বা এটা করো না, সেইটা নির্ধারণ করাতেই। আচ্ছা, এখানে আমি একটু একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আই এগ্রি উইথ ইউ এই পয়েন্টে। মানে আমি পার্সুয়েন্ট টু দ্য লাস্ট কোয়েশ্চেন, সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে আমি মনে করি অবশ্যই ডেটা প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা শুধু এই দেশের সমস্যা হিসেবে বলি না কিন্তু, বাট আর দেশ বলতে আমি ঠিক জিওগ্রাফিক লোকেশন বলছি না, বাট দেয়ার ইজ সোশ্যাল কন্টিনজেন্সি হিয়ার, যেখানে আমরা প্রাইভেসিকে একটু অন্যভাবে ভাবতে পারি। প্রাইভেসি ব্যাপারটা মানুষের বাসায় যেমন মানুষ চলে আসে, হ্যাঁ, না বলেও আনঅ্যানাউন্সড, সেটা তো এক ধরনের প্র্যাকটিস, হ্যাঁ, একসেপ্টেড। এটা হয়তো আরেক জায়গায় না, আবার এখন আবার অনেক সময় সেটা হয়তো একসেপ্টেডও না, সেগুলো চেঞ্জ হয়। মানে কোনো কালচার বলার মানে যে এটা সবসময় চেঞ্জ হবে না সেটা না। কিন্তু মাই পয়েন্ট ওয়াজ ফোনেরটাই, মানে ফোনের এক্সাম্পল যদি আমরা ধরি, সেখানে দুটা জিনিস অবজার্ভ করার কথা। সেটা হচ্ছে যে একটা তো সব জায়গাতে, হ্যাঁ, কিনতে গেলে, ক্লাবে গেলে, হাঁটতে গেলে, সব জায়গাতে ফোন নাম্বার শেয়ার করা হচ্ছে। সেটার একটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস আছে। আমি নিজে যেমন পার্সোনালি যখনই যাই, তখনই আড়ঙে যাচ্ছি বা অন্য কোথাও যাচ্ছি, ফোন নাম্বার চাইলেই আমি বলে দিব না, হ্যাঁ, সরাসরি। এটা হয়তো অন্যদের কাছে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস চেঞ্জ করার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে টু হ্যাভ আ সেট অফ রেগুলেটরি মেজার্স। এবং আমি কখনোই মনে করি না রেগুলেটরি মেজার্স ইজ দি অনলি অপশন, কিন্তু তারপরেও সেটা হচ্ছে যে সাপ্লাই সাইডটাকে রেগুলেট করা। হ্যাঁ, মানুষের বিহেভিয়ার চেঞ্জটাও করতে হবে, কিন্তু সাপ্লাই সাইডকে রেগুলেট করাটা ইজ মোর ইম্পর্টেন্ট। সেখানে এই কর্পোরেশনদের রেগুলেশনের ব্যাপার হচ্ছে, and সেটা হচ্ছে both kind of the tech giants who are constantly changing their regulations and lobbying, হ্যাঁ, to their respective governments, সেটা ওখানেও হচ্ছে। কিন্তু এখানে সেটা আরো বেশি, মানে কর্পোরেট ক্যাপচার
ইজ সো মাচ যে এদের সাথে মানে নেগোশিয়েট করার তো দূরের কথা, ইন আ সেন্স দেয়ার ইজ নো সেন্স যে মানে এদেরকে আসলে রেগুলেট করতে হবে। সো এদেরকে মানে আমি ফোর্স কথাটাই ইউজ করি বা কনভিন্স করার কথাটাই ইউজ করি, যেখানে হয় ইউ হ্যাভ টু সামহাউ গেট টু আ পয়েন্ট where you are saying that these are some regulations you have to follow. এখন সেটা করতে গেলে হচ্ছে তাদের বিজনেস প্র্যাকটিসের পুরো আমূল চেঞ্জ আনতে হবে। when data is the currency that they are tracking, and ওদের কিন্তু মেইন জিনিসটাই ডেটা, তো তাহলে ওদের পুরো বিজনেস প্র্যাকটিস অন্যভাবে ভাবতে হবে। সেইখানে কতটুকু ক্লাউড ইদার পাবলিক প্রেশার কতটুকু করে আনা সম্ভব বা স্টেটকে দিয়ে কতটুকু করে আনা সম্ভব, সেই বিষয়ে আমার একটু কনসার্ন আছে। আমি চাই, কিন্তু আমার কনসার্ন হচ্ছে সেখানে হাউ মাচ প্রেশার ইউ ক্যান ব্রট টু বেয়ার টু দিস এক্সট্রিমলি পাওয়ারফুল ইনস্টিটিউশনস। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় কনসার্ন, আসলে আমরা ঠিক কীভাবে করবো। এবং আমি সত্যি বলতে আমি জানি না ঠিক কতটুকু ফোর্স বা কি করলে আমি হচ্ছে গিয়ে তাদেরকে একটা লাইনে আনতে পারবো। বাট স্টিল আমার মনে হয় যে আমাদের কাছে অলরেডি যতটুকু মেথড আছে বা যা যা উপায় আছে আমরা সেগুলো ট্রাই করতে থাকি, হয়তো আরও বেটার উপায় আসবে বা আরও মানুষের সাথে শেয়ার হলে আরও কিছু আসবে। আর প্রায় আর আপনার সাথে আরেকটা ব্যাপারে একমত জানায় রাখা উচিত যে যে হ্যাবিট চেঞ্জের কথা আর কি। আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি হ্যাবিট চেঞ্জ করার থেকে যারা হচ্ছে গিয়ে প্রোডাকশন এন্ডে আছে ওদেরকে লাইনে রাখলে এমনিতেই মানুষের বা চেঞ্জ হয়। আর আমার বাসায় অন্য কেউ আসলে আমার আসলে খুব বেশি কি সমস্যা হয় বাংলাদেশের কনটেক্সটে হয় না, কিন্তু যখন সমস্যা শুরু করে তখন কিন্তু মানুষ নিজেই ডিসঅ্যালাউ করে, বা কারা আসে পরিচিতরাই আসে, তাদের কাছে অলরেডি আমাদের অ্যাক্সেস থাকেই, বা আমাদের মধ্যে একটা দেখা যায় যে হচ্ছে গিয়ে আমরা আমাদের ফোন আনলক করি আমার বন্ধুকে দেই, সে হয়তো এমনিতেই দেখে। কিন্তু এই বিশ্বাসটুকু তো আসলে কালচারের ব্যাপার, এবং এগুলো আসলে চেঞ্জ করা বা না করা অতটা ম্যাটার করে না, কারণ ওইটা আমি যে আমার পরিসরেই হচ্ছে, ওইটা আমার আওতার মধ্যেই হচ্ছে। কিন্তু যখন একটা কোম্পানি বা একটা সরকার কাজ করে তখন তো আমার আসলে ওখানে কোনো হাত থাকে না, কিন্তু তারপর আমার ভুক্তভোগী হতে হয় বা আমার করে সাফার করতে হয়, এটাই। We keep hearing about data interoperability across platforms and across institutions. আপনি কি এটাকে ডেটা প্রাইভেসিতে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখেন কিনা, কেন বা কেন না? এটাকে আমি অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে দেখি, এবং আমি মেজর ক্ষেত্রে এটা আসলে এক ধরনের মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা লঙ্ঘন হয়, প্রাইভেসি ভায়োলেট হয়। এই অর্থে যে হচ্ছে কি আমাদের এখানে হয়তো ওইভাবে প্রথমত আমাদের ডাটা প্রাইভেসি নিয়ে কোনো রেগুলেশন নাই, এবং কোম্পানিগুলো কোনো ওয়াচের মধ্যে থাকে না। একটা কোম্পানির লোকজন, ইভেন মার্কেটিংয়ের লোকজন দেখা যায় যে হচ্ছে আরেকটা কোম্পানি গেলে তার চাকরি চেঞ্জ হয়ে গেলে সে সুন্দর করে পেন ড্রাইভেও ডেটা নিয়ে যায়, জাস্ট স্প্রেডশিটে যেটা আছে যেটা খুবই বেসিক ডেটা। এছাড়াও নানাভাবে তারা শেয়ার করে। যেহেতু এটার কোনো ওয়াচডগ নাই বা কেউ এটা দেখতেছে না কি হচ্ছে, রেগুলেট হচ্ছে না, সো এটা নিয়ে আসলে তারা কোনো রকম করছে না। কিন্তু আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে কল পাই, যেখানে আমরা সাবস্ক্রাইব করিও না বা জীবনে সাইন আপও করি না, কিন্তু কল পাই, তারা হচ্ছে আমাদেরকে ডিম বা অমুক তমুকের অফার সম্পর্কে জানায়। তো এইটা প্রথমত মনে হতে পারে ইজি যে আমাকে জানাচ্ছে জাস্ট, কিন্তু দেখা যেতে পারে যে ওই যেই লোকটা জানাচ্ছে সে হয়তো অন্য কোনোভাবে ডেটা পেয়েছে যেখানে আমার কোনো হাত ছিল না, এবং সে হয়তো পার্সোনালি আমাকে চিনতেই পারে যে কাজ করে, বা সে অন্য কোনোভাবে আমাকে হার্ম করলো। বা আমি যখন যেমন জুলাই প্রোটেস্টে হচ্ছে গিয়ে আমার ধারণা ছিল সরকার তো চাইলে হচ্ছে পাঠা অফিসে গিয়ে বা অন্য কোনো অফিসে গিয়ে ওরা চাইলেই ডাটা নিতে পারে যে কে কোথায় আছে, এবং সেগুলো শেয়ার করার ব্যাপারে কোনো রকম মানে বাধা নিষেধ নাই, সেক্ষেত্রে কী হবে? তো ওইসব কনসার্ন থেকে আমার মনে হয় যে এটা আসলে খুবই ঝামেলার ব্যাপার। যদিও অনেক সময় আমাদের ডাটা শেয়ার করা লাগে অনেক ক্ষেত্রে অনেক মানে বেটার সার্ভিস পেতে, কিন্তু সেক্ষেত্রে আমাদের আসলে এইটা মেনটেন করা জরুরি, ঠিক কতটুকু ডাটা শেয়ার করা যাবে এবং ঠিক কতটুকু ডেটা আসলে শেয়ার করার যোগ্য। সেটা বিজ্ঞাপন হতে পারে বা আমার কোনো একটা সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, বা জাস্ট ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটাও হতে পারে আর কি। এটাকে কি ব্যালেন্স করা সম্ভব, নাকি আপনার মনে হয় যে এটাকে আমাদের অন্যভাবে ভাবতে হবে? ডেটা ট্রান্সফারের ব্যাপারটা আমার তো মনে হয় ব্যালেন্স করা সম্ভব, কারণ হচ্ছে গিয়ে আমি ডেটা ট্রান্সফার এন্ড প্রাইভেসি দুটাকে কি ব্যালেন্স করা সম্ভব? আমার মনে হয় ব্যালেন্স করা সম্ভব, কারণ হচ্ছে গিয়ে সব ডেটা তো আসলে লাগে না, মানে ট্রান্সফার করা লাগে না। আমি যখন একটা সার্ভিস ইউজ করছি তখন আরেকটা সার্ভিসে যদি এটা ট্রান্সফার করা লাগে, সেক্ষেত্রে যেমন হয়তো পাসপোর্ট বা অন্যান্য কিছু ক্ষেত্রে হয়তো শেয়ার করা লাগে একটা সেন্ট্রাল সেক্ষেত্রেও আমার মনে হয় এমন কিছু করা উচিত যাতে হচ্ছে আমার অ্যানোনিমিটি থাকে,
এবং আমার ঠিক যতটুকু ডেটা দরকার এই কাজের জন্য সেটাই যেন ট্রান্সফার হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট টু ফরগেট, মানে আমার ডেটা কাজ শেষ হওয়ার পর মুছে দেওয়ার অনুরোধ করার বা বলতে মুছে দেওয়ার নির্দেশটি বলা যায়, নির্দেশ দেওয়ার অথরিটি আমার থাকবে বা অ্যাক্সেস আমার থাকবে, সেটা এগুলো ইনশিওর করা গেলে আমার মনে হয় এটা সম্ভব। আর এমন তো না যে বিজনেসটা সব, মানে ওদের বিজনেস বা সার্ভিস চলে, মানে যেই পরিমাণ ডেটা শেয়ার করা হয় তার সবগুলো কিন্তু কাজে লাগে না, তার নানা রকম মেথড তৈরি হয়েছে বা প্রযুক্তি অনেক এগোচ্ছে আর কি। সেক্ষেত্রে আমার মনে হয় না সব ডেটা শেয়ার করা জরুরি। সেক্ষেত্রে যতগুলো একেবারেই শেয়ার না করলেই নয়, সেগুলো যদি গ্রাহকদের অনুমতি নিয়ে করা হয় তাহলে আমার মনে হয় প্রাইভেসি এবং সার্ভিস বা ডিজিটাল সার্ভিসগুলো সবটাই আসলে এক ধরনের ব্যালেন্সের মধ্যে থাকছে। Can you tell us what, in your assessment, are the most egregious, undemocratic provisions of the digital, which is now the Cybersecurity Act? এটা কি আমরা গত সরকারের আমলে বলবো নাকি এই সরকারের খসড়ার পার্সপেক্টিভে বলবো? দুটোই। আচ্ছা, দুটোই। গত সরকারের ক্ষেত্রে তো সবচেয়ে হাস্যকর একটা ইয়া ছিল যে হচ্ছে গিয়ে আহ, জাতির পিতা বা এরকম কিছু নিয়ে বলা যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে বলা যাবে না, যদিও এটা আসলে কমেন্ট্রি হতে পারে, র্যান্ডম কমেন্ট হতে পারে, তখনও তুলে নিয়ে যাবে। আহ, এছাড়া অন্যান্য ব্যাপার তো আছেই, যেমন হচ্ছে গিয়ে সংজ্ঞাগুলো ঠিক না। আর সবচাইতে আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক বললে আমার মনে হচ্ছে ভার্বাল স্পিচ রিলেটেড অফেন্সগুলোই আসলে সবচেয়ে বেশি আনডেমোক্রেটিক, লাইক তাহলে মানুষের কথা বলার কিছু থাকলো না আর কি। আর যদি এখনকার যে খসড়া আমি দেখলাম শেষ পর্যন্ত, সেখানেও আসলে এই ধরনের ব্যাপারগুলো আছে। মাঝখানে চেষ্টা করা হয়েছিল সাইবার বুলি বা এই ধরনের কথা বলে কিছু রাখা, যেটা আসলে সংজ্ঞায় ঠিক ছিল না যে ঠিক কোন কথাটা বুলি এবং কোন কথাটা বুলি না, এগুলো ঠিক করা ছিল না। পরে শুনলাম তারা সেটা বাদ দিয়েছে। আহ, তারপরও হচ্ছে ধর্মীয় বিষয় বা রাষ্ট্রীয় ভাবমূর্তি লঙ্ঘনের ব্যাপারগুলো বোধহয় আছে লাস্ট ড্রাফটে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা আসলে আমার মনে হয় আর একটু টেকনিক্যাল সাইডে, যেটা নিয়ে কথা তেমন হচ্ছে না, এবং আমি ঠিক লয়ের ব্যাপার ঠিক জানি না দেখেও সেটা নিয়ে আসলে করছি না, তাও যদি ফ্র্যাঙ্কলি বলতে হয়, মিথ্যা মামলার ব্যাপারে একটা আদেশ দেওয়া আছে আর কি, শাস্তির ব্যাপারে দেওয়া আছে যে কেউ যদি মিথ্যা মামলা করে তাহলে তার নামে পুলিশ আবার পাল্টা ব্যবস্থা নিতে পারে বা অথরিটি আবার পাল্টা ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমাদের দেশের যদি কনটেক্সটে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে মামলাগুলো আসলে তো, আমি ধরা যাক আমি কোনো একটা কারণে ভুক্তভোগী হলাম, আমি একজন ভুল কাউকে মামলা দিলাম। এখন আমি ভুল কাউকে দিচ্ছি না সঠিক কাউকে দিচ্ছি সেটা তো আসলে এনশিওর করা পুলিশের দায়িত্ব, সেটা তো আমি মামলা যে দিচ্ছে তাকে তো আমি আসলে কনফ্রন্ট করতে পারি না এবং তাকে আমি কোনো রকম হেনস্থার মধ্যে আনতে পারি না। কিন্তু এইটা নিয়ে আসলে এখনো কনসার্ন আছে এবং আমার মনে হয় এটা নিয়ে আসলে আরও বেশি কথা বলা উচিত বা দেখা উচিত ব্যাপারটা আসলে কী হওয়া উচিত। আহ, আহ, ধারাটা বোধহয় 28, আমি একটু চেক করে দেখছি। হ্যাঁ, ধারা বোধহয় 28, মানে লাস্ট খসড়ার। আহ, এবং সেখানে মূলত বলা আছে আর কি যে পুলিশ হচ্ছে গিয়ে যে কেউ যদি মিথ্যা হামলা করে তাহলে হচ্ছে পুলিশ আবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু বাংলাদেশে যেটা হয় যে আমার সাথে কোনো একটা অপরাধ সংঘটিত হচ্ছে, আমি থানায় গেলাম, পুলিশ বলে এইটা দিয়ে দেন বা অন্য উকিল বলে এইটা দিয়ে দেন, এই হবে। কিন্তু সেই লোকটা আসলে জানেও না যে আসলে তার কী হচ্ছে বা মামলাটার অর্থ কী। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আসলেই মিথ্যা মামলা দিয়েছে উদ্দেশ্যপ্রণীতভাবেই, কিন্তু এর থেকে বড় একটা অংশ তো আসলে জানি না যে মামলা কীভাবে কাজ করে। ইভেন এই যে আমরা বা আমি যে এত কথাবার্তা বলি এইসব নিয়ে, আমি নিজেও কিন্তু আসলে সাইবার সিকিউরিটি একটা সব ধারা নিয়ে যায় না এবং সবগুলো মুখস্থ থাকে না। আহ, তো এক্ষেত্রে আমার মনে হয় পুলিশের দায়িত্ব যে কেউ যদি বিচার নিয়ে আসে বা কোনো একটা অভিযোগ নিয়ে আসে তাহলে অভিযোগটা যাচাই করে তারপর ব্যবস্থা নেওয়া। এখন সেই ব্যবস্থায় যদি ভুল হয় তাহলে সেটা পুলিশকেই বহন করতে হবে, কারণ পুলিশের ফৌজদারি অ্যাকশন নেওয়ার অথরিটি আছে এবং তার পাওয়ার আছে। কিন্তু একজন যে অভিযোগকারী সে তো আসলে তাহলে সে তো অভিযোগ করবেই তার কোনো একটা কিছু হলে, বা সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে। এখন আমরা যদি এটা মিথ্যা মামলা বলে করে দেই তাহলে তো হচ্ছে দেখা যাচ্ছে যে অন্য কোনো ক্ষেত্রেও এটা আসলে বিরোধী দল দমন বা অন্য কোনো ব্যক্তিকে দমনের একটা হাতিয়ার হতে পারে। তাকে আমরা হ্যারাস করলাম কোনোভাবে, মানে একটা গ্রুপ হ্যারাস করলো, তারপর সে অভিযোগ নিয়ে গেল, দেখা গেলো সেটা কোনোভাবে ভুল, পরে আবার তাকে আবার হ্যারাস করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ হয়তো থানায় আরও বেশি যাবে না, এখনও অনেক ক্ষেত্রেই যায় না, তখন আরও বেশি যাবে না। এটাই। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে প্রশ্ন করি, কমেন্টও করি, ইউ ক্যান Sure. সেটা হচ্ছে যে আমরা তো ডিজিটাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, নাও প্রপোজড অর্ডিন্যান্স, হ্যাঁ, এগুলাতে এই স্পেসিফিক প্রভিশনের উপরে ফোকাস করি, কিন্তু হুম। আরো দু একটা প্রভিশন আছে এটা নিয়ে। আমি আপনার
থেকেও জানতে চাই, এবং আমি নিজেও আমার অবস্থানটা একটু বলি। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্লজে যেমন ডিভাইস সার্চে হ্যাঁ প্রভিশনগুলো আছে, যেগুলো আই থিঙ্ক ইজ এন ওভারস্টেপিং অর ওভার রিচিং অফ মানে স্টেটের ক্যাপাসিটি টু ইন্ট্রুড অন ইউর লিবার্টি। হ্যাঁ, সেগুলা রেইন ইন করার কোনো পদক্ষেপ হ্যাঁ আমি কিন্তু দেখছি না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ন্যাশনাল সিকিউরিটি হ্যাঁ বা ইমার্জেন্সির কথা বলে যে ধরনের ওয়েভার এবং এক্সেপশন এমবেডেড করা আছে, সেটাকেও অ্যাড্রেস করার কোনো ওয়েল থট আউট বা ওয়েল মিনিং এফার্ট কিন্তু আমরা এই সব প্রভিশনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি না। এবং সো আনডেমোক্রেটিক বলতে গেলে শুধুমাত্র এই যে স্বাধীনতার চেতনা হ্যাঁ কি ইনসাল্ট করা যাবে না সেগুলা তুলে দিলেই তো হলো না, কারণ এই যে extreme government overreach of getting into your phones or confiscating your devices অথবা ন্যাশনাল সিকিউরিটির এক্সাম্পল ইউজ করে যাকে তাকে ধরা হ্যাঁ এগুলো তো বন্ধ না হলে আমার মনে হয় না যে আনডেমোক্রেটিক প্র্যাকটিসেস গুলো বন্ধ হবে। সো সেই বিষয়ে আপনার আমি একেবারেই একমত। আমি জাস্ট মোস্ট আনডেমোক্রেটিক হিসেবে আর কি ওগুলো বলছিলাম, বাট আমার মনে হয় এগুলো খুবই দরকার। তারপর আরেকটা ব্যাপার আছে আহ, এখন বোধহয় ওটাকে নাম দিয়েছে ডিজিটাল সুরক্ষা কাউন্সিল অর সামথিং, যে একটা গভর্নিং বডি থাকবে যেটা হচ্ছে এগুলো দেখবে। তো ওখানেও দেখা যাচ্ছে যে আমি যতটুকু মনে পড়ে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি লোকজনই ওইটার হেড থাকে। এখন একটা সাইবার সিকিউরিটি বা ডিজিটাল সিকিউরিটিতে একটা মোর টেকনিক্যাল ব্যাপার, এবং এটা আসলে মোর মেরিটের ব্যাপার। সেখানে একটা প্রধানমন্ত্রী কী করছে বা সে হচ্ছে কি কেন উপরের পর্যায়ে থাকবে সেটা অবশ্য যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে সিভিল সোসাইটির একজন বা দুইজন হয়তো আছে, একজনই থাকার কথা। এবং ঠিক কে আসবে এবং কোন প্রক্রিয়ায় সেই সিভিল সোসাইটির যে প্রতিনিধি বা জনপ্রতিনিধি থাকবে তারও কোনো দিক নির্দেশনা নেই। সেক্ষেত্রে আমার আমার মনে হয় এই ইস্যুগুলো নিয়ে তেমন একটা কথা হয় না, যেমন মামলা ঠিক কতদিন চলতে পারবে, কিংবা ঠিক কোন কোন অভিযোগে পুলিশ মামলার প্রেক্ষিতে অ্যারেস্ট করতে পারবে। লাইক, কারণ সব অভিযোগ তো আসলে ফৌজদারি অপরাধ না যে আমাকে তুলতেই হবে বা ওনাকে জেলে নিতে হবে। আগে তো বিচার হওয়া জরুরি, তারপর যদি হয় তাহলে কোর্ট যে শাস্তি দেবে। কিংবা কোনো ওয়েবসাইট ব্লক করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেমন বিটিআরসিকে একটু বেশি পাওয়ার দেওয়া আছে, বা এই যেই সুরক্ষা কাউন্সিল ওরাও হয়তো অ্যাক্ট করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে পুরো আইনে ইভেন খসড়াতেও আসলে অনেক কিছুই আসলে কোনো রকম সংজ্ঞা নেই। যেমন হ্যাকিংয়ের সংজ্ঞা নাই, তারপর ঠিক কোনটা করলে কি হবে, কোনটা করলে ইমার্জেন্সি অ্যাকচুয়ালি মানে কি, প্রতিরক্ষার ক্ষেত্রে মানে কি, বা ঠিক কোন ক্ষেত্রে হচ্ছে কোর্টের ওয়ারেন্ট ছাড়া পুলিশ অ্যাক্ট করতে পারবে, ডিভাইস কতদিনের মধ্যে রাখতে পারবে, করতে পারবে, এগুলো আসলে কোনো রকম সংজ্ঞা নাই আর কি। এবং সত্যি বলতে নতুন যে সুরক্ষার যে আইন বলে যে খসড়াটা করা হচ্ছে, সেটা যদি আমি হচ্ছে আগের আইনের সাথে ওয়ার্ডে গিয়ে যদি আমি জাস্ট ওয়ার্ড কতগুলো চেঞ্জ হয়েছে দেখি, তাহলে আমরা দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে, ওটা আমি করেছিও আর কি, বেশিরভাগ জিনিস আসলে জাস্ট ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, এবং কয়েকটা জিনিস যেগুলো নিয়ে আমরা বেশি জ্ঞান জ্ঞান করা হয়েছে আগের আমলে, সেগুলোই জাস্ট চেঞ্জ করা হয়েছে। কিন্তু মোটা দাগে চিন্তা করলে পুরোটাই এখন পর্যন্ত অগণতান্ত্রিকই আছে। এটা কি আপনার মনে হয় রিপিল দরকার নাকি রিফর্ম দরকার? আমার মনে হয় একেবারেই বাদ দিয়ে নতুন করেই শুরু করা উচিত, ইভেন যাতে আমি একদম ওয়ার্ডে ফেলে না দেখতে পারি যে একই লাইন বেশিরভাগ ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, এটা আগাগোড়াই যেমন উনি বললেন যে কীভাবে অ্যারেস্টের ব্যাপারগুলো, এছাড়াও যেটা হচ্ছে যে সংজ্ঞার ব্যাপারগুলো, কোনটা হ্যাকিং, কোনটা সাইবার স্পেস, বা কোনটা হচ্ছে কি সেটা নিয়ে আসলে ঠিক করে সংজ্ঞা নাই। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে খুবই পপুলার জিনিস আছে, যেমন হ্যাকিংয়ের ক্ষেত্রে ডিডোস বা স্প্যাম এই ধরনের শব্দগুলো ইউজ করা হচ্ছে, যেগুলো খুবই প্রায় আমরা ফেসবুক বা এতে দেখি। কিন্তু হ্যাকিংয়ের বিষয় তো শুধুমাত্র এইটা না, বা আরও অনেক কিছুই হতে পারে। তারপর কোথাও কোথাও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই নিয়ে হাবিজাবি টেক্সট দেওয়া আছে, যেটার আসলে কোনো অর্থ নাই। তো জাস্ট শব্দ বসানোর জন্য আর কি। আমার মনে হয় এটা পুরোপুরি রিপিল করা উচিত, পুরোপুরি বাতিল করে আবার লেখা উচিত, এবং আরও বেশি মিটিং করে বা আরও বেশি লোকজন, এক্সপার্ট লোকজনকে নিয়ে আসলে এটা করা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমি প্রায়ই ফেসবুকে দেখি যে হচ্ছে, বা বিভিন্ন সময় অন্য লোকদের থেকে শুনি যে এই নতুন নতুন খসড়া এসেছে, কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে সেটা পাই না। দেখা যায় সরকারি লোকজন হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই পরিবর্তন এসেছে, কিন্তু সেটা আমি ওয়েবসাইটে গিয়ে দেখি পাচ্ছি না। এবং সেই যে খসড়ার কথা বলছে সেখানে ভুল ধরলে সে বলে যে না, আমরা এখন এটাই শেষ না, আরও আসছে। কিন্তু সেটা কোনটা আমরা জানি না।
তারা একদিকে সেটা সুগান গাইবে, কিন্তু আমি সেটা ভুল ধরতে গেলে বলবে যে হচ্ছে এটাই ঠিক না। তো এর মধ্যেও দেখা যাচ্ছে যে আসলে এই খসড়াটা অর্থাৎ জনমত নেওয়ার ব্যাপারটাও আসলে ঠিক গণতান্ত্রিক না। যদিও এখানে বলা হচ্ছে সুরক্ষা, জনগণের সুরক্ষা, কিন্তু এটা জনগণের মতামত না নিয়ে এই সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে আর কি। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো এই ধরনের ল এনঅ্যাক্ট করার জন্য এক ধরনের টেন্ডেন্সি থাকে যে বুলিং এর এক্সকিউজ দেয় বা নারী শিশুকে প্রোটেকশন দেয়া, হেট ক্রাইম ট্যাকল করা, সাইবার ক্রাইম ট্যাকল করা। তো এই ক্ষেত্রে আপনি অথবা অ্যাক্টিভেট রাইটস আপনাদের মতামত কি এই বিষয়ে? আচ্ছা, আমার যতটুকু জানা আছে যে নারী হ্যারাসমেন্ট বা এইসব ইস্যু নিয়ে আসলে অলরেডি পেনাল কোডে বোধহয় আইন আছে আর কি, মানে যেটা ফিজিক্যাল ইয়েতে স্পেসে। এই ব্যাপারগুলো তো আসলে ডিজিটাল স্পেসে আলাদা কিছু না। ওইগুলোই আসলে আমরা মানে আরো বেশি স্ট্রং করতে পারি কিনা, কিংবা এখনকার কনটেক্সটে আরো বেশি ওটা অন্যভাবে দেখা যায় কিনা, সেভাবে এটা আসলে আমরা ওই আইনগুলোকে আরো বেশি স্ট্রং করার পক্ষে, এবং সেটা যাতে এমনভাবে করা হয় যাতে নিরপরাধ কেউ আহ, ইয়ে না হয়। আর বুলিংয়ের ক্ষেত্রে আসলে আমি ঠিক, এটা আমার ব্যক্তিগত ইয়ে, আহ, এটা ঠিক অ্যাক্টিভেট রাইটস না, এটা আমার ব্যক্তিগত ধারণা। ঠিক বুলিং আসলে ঠিক কোনটা, এইটা আসলে কখনোই মেজার করা যায় না, বা আমি এখন পর্যন্ত মেজার করতে দেখি নাই। হইতে পারে আমি কাউকে গালি দিলাম, বা কাউকে আমি গালি না দিয়েও বুলি করতে পারি। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় পার্সোনালি হ্যান্ডেল করা উচিত। তারপরে যেটা দেখা যায় যে হচ্ছে মাঝে মাঝে টার্গেটেড অ্যাটাক হয়, ডিসইনফরমেশন হয়, মিসইনফরমেশন হয়, বা হচ্ছে স্লাট শেমিং হয় খুবই টার্গেটেড। সেক্ষেত্রেও আমার মনে হয় হচ্ছে গিয়ে সেটাকে আলাদাভাবেই নেওয়া উচিত, বুলিং আকারে না। কারণ সেগুলো ঠিক বুলিং না, সেগুলো হচ্ছে গিয়ে টার্গেট করেই মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়। আহ, আর নারী হ্যারাসমেন্ট বা এসব নিয়ে যেই আইনগুলো দেখা যায়, সেখানে সংজ্ঞা যদি করতেই হয় সেক্ষেত্রে সংজ্ঞাগুলো আরও বেশি স্পেসিফিক হতে হবে, যে কেন, কোনটা কি, কেন, এবং কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। আর এখন পর্যন্ত যে আইনগুলো দেখলাম তাতে আমার মনে হয় না যে হচ্ছে গিয়ে আমরা যেটা বলি টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স আর সামথিং, হ্যাঁ ওইটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। আর অন্য একটা ব্যাপার হচ্ছে, আমি এসব ক্ষেত্রে দেখি যে প্রায়ই নারীকে এক ধরনের প্যাসিভ বা সাবজেক্ট আকারে ট্রিট করা হয়, যেমন নারী শুধু বুলি হয়, আর কেউ তাকে হ্যারাস করতে পারে না, তার নিজের কোনো এজেন্সি নাই, সবসময় ছেলেদেরকেই অ্যাক্ট করতে হবে, বা ছেলেরাই হচ্ছে গিয়ে ক্রাইম করবে। তো এর মাধ্যমে আসলে অনেকে দেখা যায় হচ্ছে গিয়ে বলে যে আমরা তো নারীর জন্য এই করছি, কিন্তু আমার মনে হয় এটা আসলে এক ধরনের আমাদের প্যাট্রিয়ার্কাল যেই চিন্তা, সেটা আরো বেশি চাপায় দেওয়া হচ্ছে, এবং নারীকে জাস্ট একটা অজুহাত হিসেবে ইউজ করা হচ্ছে। আর এই ইস্যুগুলো যেহেতু সামাজিক আরো বেশি, সেক্ষেত্রে এই মানে ইন্টারনাল ব্যাপারগুলো ঠিক না করে আমরা ল করছি নারীকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা লটার বেসই হচ্ছে গিয়ে নারী আসলে যে দুর্বল এবং সে আমার সাবজেক্ট সেই হিসেবে, সেক্ষেত্রে এটা কখনোই ঠিক হবে না। এটা এক ধরনের সাইকেল আর কি। আচ্ছা, প্রপোজড যে একটা ডেটা প্রোটেকশন ল আছে, এটা নিয়ে আপনি কি ভাবেন? ইন্টারিম গভর্নমেন্ট নতুন একটা দিয়েছে, সেটা আমি এখনো দেখি নাই, সেহেতু সেটা নিয়ে মন্তব্য করছি না। কিন্তু আগের ক্ষেত্রে যেটা হয়েছে যে ডাটা কোথায় স্টোর হবে, আহ, যেমন অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে বাইরের দেশের সাথে ডাটা শেয়ার করতে হয়, সেটা নিয়ে আসলে সরকার বোধহয় লিখেছিল এরকম যে মানে বিগত সরকার, যে সেটা বাংলাদেশে থাকবে, বাইরের কাছে কোনো রকম থাকবে না। এটা অনেক ক্ষেত্রে আসলে সমস্যাজনক, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে বা কূটনৈতিক ক্ষেত্রেও সমস্যাজনক। কিন্তু এটাও আবার জরুরি যে হচ্ছে ঠিক কী কী ডাটা শেয়ার হচ্ছে সেটা যেন মানুষ ইনশিওর করা। আর আর ব্যাপার হচ্ছে কি, এইটা অনেক ক্ষেত্রে এটার নাম বোধহয় ছিল ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, এরকম কিছু একটা। কিন্তু ওখানে মানে অথরিটি দেওয়া হয়েছে, একটা কাউন্সিল থাকবে, সেই কাউন্সিলটাও মূলত সরকারি কাউন্সিল, এবং সে চাইলে কোনো রকম ছাড়াই, মানে ওয়ারেন্ট বা কোনো রকম কারণ ছাড়াই সে ডেটা করতে পারবে, ডেটা অ্যাক্সেস নিতে পারে মানুষের ডেটা, বাংলাদেশের মানুষের ডেটা, যেটা আসলে আমার মনে হয় খুবই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং এটা ঠিক ব্যক্তিগত ডেটা সুরক্ষার নামে আসলে আরও বেশি মানুষের ব্যক্তিগত প্রাইভেসি হনন করার ব্যাপার। আমার মনে হয় নতুন আইনটা আমি এখনো দেখিনি, আমি আশা করবো তারা এগুলো আমলে নিয়েছে। আর একটা ভালো আইনের ক্ষেত্রে আমার মনে হয় এই ব্যাপারগুলো দেখা উচিত, যে আমাদের ডেটা আসলে ঠিক কীভাবে থাকছে। আমরা হয়তো ইউরোপিয়ান জিডিপিআর, যেটা অনেক বেশি সেলিব্রেটেড, যারা রাইটস অ্যাক্টিভিস্ট, তারপরও যেহেতু বাংলাদেশের কনটেক্সট আলাদা, তার থেকেও আরও বেটার কিছু করা যায় কিনা সেগুলো পর্যালোচনায় রেখে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আসলে আমাদের মনে হয় এই নতুন আইনটা করা উচিত। What institutional checks and balances do you think is necessary to ensure data privacy and to rein in both commercial data mining for profit and state surveillance for disciplining citizens?
উম, এক্ষেত্রেও আমার মনে হয় যে আহ, আমরা ঠিক বিজনেস এবং বা স্টেট সিকিউরিটিকে প্রাধান্য না দিয়ে আমরা যদি মানুষের হিউম্যান রাইটস বলতে আমরা যেটা বুঝি আর কি সেগুলোকে প্রাধান্য দিয়ে আইন তৈরি করি বা ইনস্টিটিউশনকে হচ্ছে এভাবে বিজনেস করতে হবে, না হলে তাদের পেনাল্টি হবে বা তারা কাজ করতে পারবে না, ওরকম ব্যবস্থা রাখলে হয়তো আরও বেটার কিছু হবে। ঠিক যতটুকু ডেটা আমাদের দরকার বা যতটুকু ডেটা না পেলেই না, কিংবা যতটুকু ডেটা দিতে ইউজারদের কোনো সম্মতি মানে অসম্মতি নেই এবং আহ, তাদের কোনো সমস্যা হচ্ছে না, সেইগুলো ফার্ম করে যদি আমরা বিজনেস ডিজাইন করি, এমন না যে তাদের বিজনেস একেবারেই নাই হয়ে যাবে, তারা তো ডেটা মাইন করবেই, কিন্তু তারপরেও সেগুলো গোপন রেখে যদি হচ্ছে কি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় এইটা আসলে করা যায়। আর স্টেট সার্ভিলেন্সের ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু স্টেট গোয়েন্দা পালছে, তা ওরা একটু কষ্ট করে কাজ করুক। ওরা কেন আমি কাকে ফোন দিয়েছি সেটা ফোন কোম্পানিকে দেখে জানবে? তাহলে কি দরকার? তাহলে তো একটা ফোন কোম্পানির লোককে রাখলেই হয়। তারা কষ্ট করে কাজ করুক, তারা টাকা খরচ করে, যাদেরকে হচ্ছে গিয়ে যাদের পিছে ওরা স্পাইগিরি করছে তাদের পিছে টাকা খরচ করে করুক। যেহেতু এখনো পর্যন্ত সার্ভিলেন্স ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ, সেটা আমি বলতেই পারি যে আমাকে হয়তো কিছু করবে না, আমার পিছনে এত টাকা খরচ করবে না। আর তারপরেও আমার মনে হয় যে কোর্টের ওয়ারেন্ট বা একটা হচ্ছে গিয়ে নন গভর্নমেন্ট কোনো একটা ইনস্টিটিউশন, যেহেতু সরকার বা আইন প্রয়োগকারী সংস্থা নাই, সেসব ক্ষেত্রে তাদের পর্যালোচনার পরই তারা স্পাই বা এই ধরনের সার্ভিলেন্সের কাজ শুরু করবে আর কি। যেহেতু এটা আসলে আমি জানি যেহেতু স্টেট থাকবে, তারা আসলে এটার বাইরে যাবে না, তো ওইটা মাথায় রেখে বলা। আচ্ছা, এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কনসেন্ট এন্ড কনভিনিয়েন্স। একটা হচ্ছে যে এটা নিয়ে বেশ কয়েক বছর আগে স্পেশালি আমেরিকাতে বেশ কিছু ডিসকাশন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু পলিসি চেঞ্জ করা হয়েছিল। যেমন এই কোম্পানিগুলো যে টার্মস অফ ইউজ অ্যাড করে, হ্যাঁ, সমস্ত এত বড়, হ্যাঁ, মানুষগুলো পড়েও দেখে না, হ্যাঁ, তারা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলে এবং সেগুলো অনেক সময় মানুষের কাছে বোধগম্যও না, হ্যাঁ, কিন্তু সেটাকে এক পেজের করে আনা, হ্যাঁ, এবং ক্লিয়ারলি এক্সপ্লেন করা, খুব একটা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ না করে, হ্যাঁ, কি করে এটা তাদের প্রাত্যহিক জীবনে এফেক্ট করবে। তো সেরকম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো এখানেও সেরকম কিছু করা যায় নাকি, এক নাম্বার সেটা হচ্ছে মানে কনসেন্ট তো শুধু টিক চিহ্নের ব্যাপার না, হ্যাঁ, সেখানে মানুষ ইনফর্মড কনসেন্ট বলতে যেটা বুঝি সেটারও একটা ব্যাপার আছে। তো সেইটার জন্য আমরা প্রেশার দিতে পারি নাকি, এটা হবে একটা কমেন্ট এন্ড কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে যে কনভিনিয়েন্সের ব্যাপারটা, হ্যাঁ, আমরা এত ইউজ টু হয়ে গেছি যে আমাদের কাছে কনভিনিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কনভিনিয়েন্সের নামে, হ্যাঁ, আমরা যে আসলে নিজেদের প্রাইভেসি, হ্যাঁ, দিয়ে দিচ্ছি এবং এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা আমরা অনেক সময় চিন্তা করে দেখি না। সো এখানে আমি যে প্রশ্নটা রাখবো এবং কমেন্টও অ্যাড করবো সেটা হচ্ছে যে আমাদেরকে যে সবসময় মানে কনভিনিয়েন্সটাকে মাথায় রেখেই যে আমাদেরকে এগুলা সমস্ত কিছু ব্যালেন্স করতে হবে সেটা আমি মনে করি না, কিন্তু আমি আপনাকে প্রশ্ন রাখবো যে আপনি কি মনে করেন। কারণ আমাদের কিছুটা কনভিনিয়েন্স আমাদের নিজেদের স্বার্থেই আসলে আই থিঙ্ক স্যাক্রিফাইস করা উচিত, কারণ এই কনভিনিয়েন্সের তো অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমরা নিজেরাই নিজেদের জন্য তৈরি করছি, এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে মানে এটা ঠিক ডিজিটাল স্পেসের ব্যাপার না হলে আমরা ফুড প্যান্ডাতে খাবার অর্ডার করছি, আমিও করছি বা উবার ব্যবহার করছি, কিন্তু এদের যে লেবার প্র্যাকটিসেস, হ্যাঁ, হরিবল লেবার প্র্যাকটিসেস। তো আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা কি ধরনের সমাজ প্রতিষ্ঠা করছি যেটাতে নাকি যে এই ধরনের প্র্যাকটিসেস চলছে, এবং দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে আমাদের চেনা পরিচিতও, কিন্তু মানে আজকাল যেরকম পরিস্থিতি লেবার মার্কেটে, আমাদের চেনা পরিচিত বা আমি নিজেও একসময় ফুড পান্ডার, হ্যাঁ, রাইডার বা উবার ড্রাইভার হয়ে যেতে পারি, কিন্তু শেষ পর্যন্ত তখন কিন্তু সেই প্রোটেকশনের ব্যাপারগুলো থাকবে না, কারণ আমরা অলরেডি সোসাইটিটা ক্রিয়েট করে ফেলেছি, হ্যাঁ, যেখানে নাকি এই যে হ্যাভিং আ সার্টেন সর্ট অফ সেফটি নেট, হ্যাঁ, বা রেগুলেটরি মেকানিজম আমরা নিজেরাই আসলে দিয়ে দিয়েছি, হ্যাঁ, স্যাক্রিফাইস করে ফেলেছি। সো ওই পর্যায়ে যাওয়ার আগে পর্যন্ত বা হয়তো চলেও গেছি, সেখান থেকে টেনে নেওয়ার জন্য কি কি করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। টার্মস অফ ইউজের ক্ষেত্রে আমার মনে হয় এরকম কিছু করা বাংলাদেশে খুবই দরকার। আর কিছু বোধহয় টুলস আছে, আমার ঠিক নাম এক্সাক্ট নাম মনে পড়ছে না, ওরা হচ্ছে আমি সফটওয়্যার নাম বললে আমাকে অ্যাকচুয়ালি ওরা শর্ট করে দেয় যে এক্স্যাক্টলি কী হচ্ছে। এবং অ্যাক্টিভিটিস থেকেও হচ্ছে আমরা একটা কাজ করছি যে বাংলাদেশে যতগুলো সার্ভিস বিদ্যমান, পপুলার সার্ভিস
পাঠাও উবার বা ওরা অ্যাকচুয়ালি কী কী ডাটা নেয় এবং কী কী সম্মতি নেয় সেগুলোর একটা লিস্ট করে আমরা একটা ওয়েবসাইট করার চেষ্টা করছি আলাদা, যেখানে গেলে পাবলিক গেলে জানতে পারবে যে কোনটা কী হচ্ছে বা কী কী ডাটা নিচ্ছে এবং সমস্যা কী কী বা সুবিধা কী কী। তো এরকম কিছু আমার মনে হয় কোম্পানি এন্ড থেকেই, অর্থাৎ অ্যাপে গেলেই মানুষের জানতে পারা উচিত, এরকম কিছু করা আসলে উচিত, দরকার। আমি জানি না কীভাবে করবে বা আসলে হবে কি না, কিন্তু এটা আসলে খুবই দরকার। না হলে আমি নিজেই তো পড়ি না আসলে, এতগুলো পড়ার তো আমার তেল নাই। এবং অনেক সময় দেখা যায় এগুলো আমি জানি যে এই নিচ্ছে, কিন্তু তারপরে আমার কিছু করার নাই, কারণ আমার কাজটা করতে হবে। ওখান থেকে আসলে কনফিডেন্সের ব্যাপারটা আসে। আমার মনে হয় আমরা ঠিক কনফিডেন্সটা আমার মনে হয় দরকার। কারণ ইউজার আসলে এত কিছু দেখবে না, সে আসলে তার সব তার কাছাকাছি যেটা আছে আর কি, যেটা করলে তার ইজি হবে। কারণ ডেটা ডেটা যেই ব্যাপারটা, সেটা তো আসলে প্রাইভেসি ভায়োলেশনের ব্যাপারটা আসলে আমরা খুব ইমিডিয়েটলি আসলে ফেস করি না, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা খুব লং টার্মের ব্যাপার এবং অনেক দূরের ব্যাপার। সেক্ষেত্রে আমি কখনোই আসলে ইউজারকে আসলে ভাবতে মানে আশা করি না আমি পার্সোনালি যে তারা হচ্ছে তাদের কনফিডেন্স স্যাক্রিফাইস করবে বা এরকম কিছু। কিন্তু আমি যেটা এবং ইন্ডিভিজুয়ালি মানুষজনকে ধরা বা ওদেরকে বলা যে তুমি এটা একটু স্যাক্রিফাইস করে দাও, সমাজটা ঠিক অনেক আরো বেটার হবে, সেটা করলে বলতে গেলেও আসলে লাভ হবে না, কারণ একজন শুনবে আরেকজন শুনবে না। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই যে স্যাক্রিফাইস করছি সেটাও আসলে একটা ক্লাস ইস্যু, বা তার ওই ধরনের রিসোর্স আছে কিনা স্যাক্রিফাইস করার। আম, তো আমার মনে হয় এটা আসলে সবসময় প্রোডাকশন এন্ড থেকেই দেখা উচিত, অর্থাৎ যে প্রোডাকশন করছে, কারণ এখানে প্রফিটটা কে পাচ্ছে, এখানে কিন্তু ইউজার প্রফিট পাচ্ছে না। ইউজার সার্ভিস নিচ্ছে, কি পে করছে সেটার জন্য, কিন্তু তার প্রফিটটা পাচ্ছে হচ্ছে গিয়ে যে মালিক থাকে সে। আমার মনে হয় তাদেরকে সবচেয়ে বেশি রেগুলেশন রাখা উচিত, যে সে যেহেতু প্রফিট পাচ্ছে এই ব্যাপারটা থেকে, তাহলে তাকেই লাইনে থাকতে হবে বা চেকে থাকতে হবে। ইভেন আমরা যদি কোনো বেটার মেথড বের করতে পারি, বেটার ওয়ে বের করতে পারি, তাহলে মানুষের তার কনভিনিয়েন্স এমন কিছু করা উচিত যাতে মানুষের কনভিনিয়েন্স স্যাক্রিফাইস না করা লাগে এবং তার প্রাইভেসিও হার্ম করা না লাগে। লেবার নিয়ে এখনো ওয়েস্ট অনেক কাজ হচ্ছে, যদিও বাংলাদেশে ডিজিটাল লেবার নিয়ে কোনো রকম কনসার্ন নাই। কারণ এক প্রকার বলতে গেলে বাংলাদেশের যে ফ্রিল্যান্সিং মার্কেট, আমরা প্রায় দেখি ফেসবুকে যে ঘরে বসে এত লাখ টাকা কামাচ্ছে, এত টাকা কামাচ্ছে, পুরোটাই আসলে কাইন্ড অফ এক্সপ্লয়টেশনের উপর দাঁড়ানো, এই অর্থে যে ইউএসএতে একই কাজ যদি যে করে, তাহলে তার যে বেতন দেওয়া লাগতো সেটা হচ্ছে ঘরে বসে যে বাংলাদেশে বসে করছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বাংলাদেশ বা ইন্ডিয়া বা ভিয়েতনামে, তার 10 গুণ বা আরও বেশি কম টাকা দেওয়া লাগছে। এবং তার কাছে হয়তো অনেক টাকা মনে হচ্ছে, তাই সে মনে হচ্ছে আমি লাখপতি হয়ে গেছি, কিন্তু পুরা এজ আ হোল দেখলে এটা আসলে সে এক্সপ্লয়টেশনের শিকারই হচ্ছে। তো বাংলাদেশের ডিজিটাল মার্কেট বা টেক মার্কেট পুরোটাই আসলে এক ধরনের এক্সপ্লয়টেশন, সেটা কখনো গ্লোবাল এক্সপ্লয়টেশন, কখনো লোকাল এক্সপ্লয়টেশন। যেমন কল সেন্টারে যারা কাজ করে, যারা ফুড পাঠাতে কাজ করে বা ফুড পান্ডায় কাজ করে, তাদের কোনো রকম লেবার রাইট নেই, ইভেন তারা লেবার হিসেবে স্বীকৃতও না, তারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িও না, কন্ট্রাক্টে কাজ করছে যতটুকু। এবং তারা যদি সময় কোনো দুর্ঘটনার শিকার হয়, তাদের ইন্স্যুরেন্স বা এগুলোর কোনো ব্যাপারও তেমন দেখা হয় না আর কি। আহ, আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আসলে নতুন করেই চিন্তা করা উচিত, এবং সেটা প্রোডাকশন এন্ড থেকেই, নট ইউজার বা যে ভোক্তা সে হচ্ছে গিয়ে তার কনজিউমিং বিহেভিয়ার চেঞ্জ করে ফেলবে। এটা হয়তো অনেক ক্ষেত্রে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অনেকেই হয়, কিন্তু আমার মনে হয় সেটা ঠিক কংক্রিট কিছু হবে না আর কি। কংক্রিট কিছু করতে হলে আমার ওই ডিজাইনটাই চেঞ্জ করতে হবে, আমি কোন শেপে আছি বা কোন সিস্টেম আছে সেটাকে আসলে শেপ করতে হবে। আর প্রোডাকশন এন্ড তো অল্প, কিন্তু ইউজার এন্ড তো অনেক বেশি। ওটা ইউজার এন্ডে ধরার থেকে আমার মনে হয় প্রোডাকশন এন্ডে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইউজার এন্ড ওভাবেই শেপ হয়। ইভেন ইউজারদের যে বর্তমান বিহেভিয়ার, সেটাও কিন্তু আসলে প্রোডাকশন এন্ড কারণেই শেপ হয়েছে। ডেটা প্রাইভেসি এনশিওর করার ক্ষেত্রে কি ধরনের পাবলিক অ্যাডভোকেসি বা প্রেশার কার্যকর হবে, নোয়িং যে পাবলিক অনেক কিছুই মিন করতে পারে, কারণ সবার জন্য সবার আগ্রহ বা সবার বোঝাপড়া, সবার পলিটিক্যাল গোলস এক না। আহ, ঠিক কী ধরনের কাজ করলে বা কী ধরনের অ্যাডভোকেসি আসলে ফাংশন করবে, এটা আসলে সত্যি বলতে আমি বা আমরাও জানি না। আমরা বিভিন্ন মেথড ট্রাই করি, আর আমরা পাবলিক এবং পাবলিক স্পেসকে আসলে আলাদাভাবেই দেখি। এবং আমাদের টার্গেট আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে মূলত অনেকগুলো উপায় একসাথে ট্রাই করা যায় কিনা। যেমন আহ, ধরা যাক কেউ ক্লাইমেট নিয়ে কাজ করে, তো আমরা হচ্ছে গিয়ে ক্লাইমেটে যারা আছে তাদের সাথে ডিজিটাল রাইটসের ইস্যু কিনা ওইগুলো নিয়ে কথা বলতে চাই বা ওই ধরনের রিসোর্স দিতে চাই। বা আমরা যেমন হচ্ছে গিয়ে আমাদের মূল কাজ আসলে অ্যাডভোকেসি, বাট নট ইন আ ওয়ে জাস্ট অ্যাওয়ারনেস অর সামথিং। আমরা আসলে মূলত
অল্টারনেটিভ মেথড কি হতে পারে, যেমন হচ্ছে গিয়ে এই যে টার্মস অফ ইউজের কথা হয়তো কোম্পানি করছে না, কোম্পানিগুলো থেকে কোনো রকম ছোটোখাটো কোনো রকম সহজে বোঝার মতো কোনো টার্মস নেই, নোট নাই, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নিজের উদ্যোগ নিয়ে যেই বহুল ব্যবহৃতগুলো আছে যেগুলো খুব কমন ইউজ হয় সেগুলোতে আসলে কী কী আছে সেগুলো একটা কমন রিসোর্স রেখে দিলাম, যাতে অনেক কেউ কাজ করতে পারে। বা আমরা হচ্ছে ইন্টারনেট শাটডাউন নিয়ে একটা গাইড বুকের মতো বের করেছি, ম্যানুয়াল বুকের মতো, সেখানে মানুষ দেখতে পারবে যে ঠিক ইম্প্যাক্ট কী বা কীভাবে কী করতে হয়। ওই কাজটা ঠিক আমার করতে হচ্ছে না বা আমার অর্গানাইজেশন যুক্তির সাথে করতে হচ্ছে না, সেটা যে কেউ দেখে সে করতে পারে। তো আমাদের প্ল্যান হচ্ছে বা আমাদের ওয়ে হচ্ছে এরকম যে যে লয়ার বা যারা হচ্ছে গিয়ে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ওরা ওদের মতো করে প্রেশার দিক, যে প্রেশার গ্রুপ তার প্রেশার দিক, যারা হচ্ছে ইউথদের নিয়ে কাজ করে তারা ইউথ স্কুলে কাজ করে বা বাচ্চাদের নিয়ে কাজ করে, টিনেজারদের নিয়ে কাজ করে, তারা সেখানে গিয়ে এই নিয়ে কথা বলুক। বা যারা হচ্ছে এলাকায় বিভিন্ন যুব সংগঠন করে, এলাকার লোকজনদের নিয়ে কাজ করে, তারা তাদের সাথে ওখানে নিয়ে কথা বলুক। মানে যার যেখানে স্পেস আছে, যার যেখানে অ্যাক্সেস আছে, সে সেখানে যেন কাজ করতে পারে। এই লক্ষ্যে আসলে আমরা মূলত তাদেরকে রিসোর্স দিতে চাই, যাতে তারা ইজিলি রিসোর্স অ্যাক্সেস করে তারা নিজেরাও করতে পারে। এবং আহ, এটা এবং কেন হচ্ছে কি রিসোর্সগুলো দরকার, এর কারণ হচ্ছে কি আমরা যখন একটা কাজ এক ধাপ আগায় রাখি, তখন অন্য কেউ ওটাকে আরো 2 ধাপ আগায় নিতে পারে, যেটা হয়তো আমার মাথায় কখনো আসতোই না। আমার মনে হয় এই কারণেই একটা ডিসেন্ট্রালাইজড কোনো একটা অ্যাকশন প্ল্যান, ঠিক প্ল্যানও না আসলে, প্ল্যান বললে সেটা সেন্ট্রালাইজ হয়ে যাবে। ডিসেন্ট্রালাইজ কোনো একটা ব্যাপার থাকলে মানুষের মধ্যে না একই রকম কনসার্নে যারা আছে, হয়তো অল্প কিছু লোকের আছে, কিন্তু সেটা ওই অল্প কিছু লোকে যদি নিজেদের মতো করে কাজ করতে পারে, তাহলে সেটা আরও বাড়তে পারে এবং 1 জন থেকে 2 জন এরকম করে আরও অনেকেই বাড়তে পারে। আমার খুব এরকম কোনো ডিসেন্ট্রালাইজড যাতে হচ্ছে কোনো রকম থাকবে না, গেট কিপিং থাকবে না। যেমন বাংলাদেশ সিভিল সোসাইটি প্রায় দেখি গেট কিপিং ব্যাপার, যে ও অর্গানাইজেশন, সুতরাং প্ল্যানটা ওরই থাকবে, ওরই নামে যেতে হবে, ওরই করতে হবে। আমার মনে হয় এটা থেকে বের হতে পারলে, এটা যদি আরও আরও বেশি পিপল ফ্রেন্ডলি হতে পারে, যে যার কোনো অর্গানাইজেশন নাই সেও যাতে অ্যাক্ট করতে পারে, এরকম কোনো ফ্রেমওয়ার্ক থাকলে সেটা দিয়ে কাজ করা হয়তো বোথ এন্ডে, হয়তো সেটা অথরিটিকেও প্রেশার করা যেতে পারে, কোম্পানিকেও প্রেশার করা যেতে পারে এবং পাবলিককেও জানানো যেতে পারে যে এই হচ্ছে, এই করা উচিত। Thank you, Iran, for joining us today. থ্যাংক ইউ। To our audience, thank you for listening. You can subscribe to our monthly digest by going to barta.substack.com, and you can listen to our podcast on our Instagram handle, barta.tech, and on our YouTube channel and SoundCloud. Until next time, goodbye.